আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সাথে আছি আরাফাত আলম জিয়ন, এইচএসসি 18 ব্যাচ। আমি অধ্যয়নরত আছি চুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এই ডিপার্টমেন্টে। সো আজকে আমরা মেইনলি আমাদের যে এসএসসি একাডেমিক কোর্স, এই কোর্সের তুমি স্ক্রিনে দেখতেই পারতেছো, সেটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 3 পদার্থের গঠন। এই চ্যাপ্টারটা নিয়ে মেইনলি আমরা আজকে আলোচনা করব। সো এই চ্যাপ্টারটা আমি শুরু করার আগে একটু বলে নিতে চাই, সেটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার এই পুরো বইয়ের মধ্যে, এবং এই চ্যাপ্টার থেকে একটা সিকিউ অলওয়েজ থাকে। কারণ তুমি যদি কেমিস্ট্রিতে তুমি মুভ করতে যাও, তাহলে এই চ্যাপ্টারের গুরুত্বটা অনেক বেশি, যেহেতু আমরা ফার্স্ট ক্লাস 9 আর কি। তো এখানে তুমি পাবো রাদারফোর্ডের মডেল, বোর মডেল, তারপর বিভিন্ন ইলেকট্রনের যে আমরা ইলেকট্রন বিন্যাস কিভাবে করেছি, এগুলো আমার একটা কেমিস্ট্রি ভিত্তি বেস। তো চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা আসলে ক্লাস শুরু করি। যেটা দেখো যে তোমার ফার্স্টেই আমরা পদার্থ, তোমার চ্যাপ্টার 2 তে পদার্থ ছিল। পদার্থ আমি যদি গঠন চিন্তা করি, একটা হচ্ছে মৌলিক পদার্থ আর আরেকটা হচ্ছে তোমার যৌগিক পদার্থ। তো মৌলিক পদার্থ হচ্ছে সোজা কথা যে জিনিসটা, সেটা হচ্ছে যাকে ভাঙলে আর কোনো পদার্থ পাওয়া যায় না। আর যৌগিক পদার্থ যেটাকে আমি ভেঙে তোমার একের অধিক মৌলিক পদার্থ আমি পেতে পারি, এই জিনিসটা। আচ্ছা, এগুলো আমরা সামনে দেখবো আর কি ভালো মতো। পরমাণু যে জিনিসটা বোঝায়, পরমাণু মানে ধরো যে কোনো একটা কলা টাইপের জিনিস। আর অণু যেটা অসংখ্য পরমাণু, এরকম অসংখ্য পরমাণু একসাথে মিক্স আপ হয়ে যেটা তৈরি করে, সেটাকে আমরা বলি অণু। ওকে, সো এইগুলো ফার্স্টে সব জিনিস, এগুলো আমি তোমাদের কাছে ছেড়ে দিলাম, নিজেরা একটু রিডিং করে নিবা। আমি যেইগুলো আমার মোটামুটি খুবই গুরুত্বপূর্ণ যে পার্টটা, ওইগুলো নিয়ে আমরা মেইনলি আলোচনা করব। এখন মৌলের প্রতীক যেটা, এগুলো গুরুত্বপূর্ণ, আমাকে জানতে হবে। হাইড্রোজেনকে H দিয়ে, অক্সিজেন O, নাইট্রোজেন N, কার্বন C, ক্লোরিন Cl, ক্যাডমিয়াম CD, ক্রোমিয়াম কত Cr। এইগুলো দিয়ে আমরা কি করি, প্রত্যেকটাকে রিপ্রেজেন্ট করি। তো এরকম আরো আছে, এগুলো তুমি পড়তে মোটামুটি শিখে ফেলবা। এখানে যে লেখা আছে সংকেত কিভাবে দিয়ে আর কি। নাইট্রোজেনে যেমন N2, অ্যামোনিয়াতে এটা হচ্ছে NH3, এটা হচ্ছে অ্যামোনিয়া। সালফিউরিক অ্যাসিড H2SO4, হাইড্রোক্লোরিক HCl, আর ক্লোরিন কি Cl2। আচ্ছা, এখন এইখান থেকে আমরা মেইনলি আমাদের পড়াটা শুরু করবো। সেটা যে মৌলিক কণিকা 3 ধরনের, একটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, আর একটা হচ্ছে নিউট্রন। তো ইলেকট্রন এইটা এখানে দিয়ে রাখছে আর কি, যে আপেক্ষিক আধান -1, এটা প্রোটনের +1, আর এটা হচ্ছে নিউট্রন কি 0। আর সোজা কথা বুঝাইতেছি, ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জ, প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জ, আর নিউট্রন যেটা, এটা হচ্ছে আমার চার্জ নিরপেক্ষ। সেগুলো মাথায় রাখতে হবে, নিউট্রন হচ্ছে আমার চার্জ নিরপেক্ষ। আচ্ছা, পরবর্তী স্লাইড একটু দেখি। এইটা মোটামুটি গুরুত্বপূর্ণ আছে। এখানে যেটা তোমাকে মনে রাখতে হবে, যে ইলেকট্রনকে আমরা E দিয়ে, প্রোটনকে P, নিউট্রনকে N দিয়ে রিপ্রেজেন্ট করি। ইলেকট্রনের চার্জ, এই চার্জটা সব সময় লাগবে, মুখস্থ রাখাটা খুবই ম্যান্ডেটরি। -1.6 × 10⁻⁻19 কুলম্ব, এটা হচ্ছে কি ইলেকট্রনের চার্জ। প্রোটন কি সেম চার্জই, বাট প্রোটনের চার্জ হচ্ছে কি ধনাত্মক, ইলেকট্রনের চার্জ কি ঋণাত্মক, 1.6 × 10⁻19। নিউট্রন যেটা, নিউট্রনের চার্জ কত নাই, নিউট্রনের প্রকৃত আধান কত 0, এটা মনে রাখতে হবে। প্রকৃত ভর যেটা ইলেকট্রনের, এটা হচ্ছে 9.11 × 10⁻28 গ্রাম। প্রোটন যেটা, প্রোটনের কত 1.673 × 10⁻24 গ্রাম। আর নিউট্রন যেটা আছে, এই নিউট্রনের তোমার ভর কত 1.675 × 10⁻24 গ্রাম। তো একটা জিনিস যেটা, যে প্রোটন আর নিউট্রন, এই দুটার মধ্যে ভরের কিন্তু একটা সামঞ্জস্যতা আছে, দুইটাই অলমোস্ট সেম। একটা 1.673, একটা 1.675, এই তিনটাই আছে আমার গ্রামে করে। এখন প্রত্যেকটার আপেক্ষিক আধান তোমার ইলেকট্রনের আপেক্ষিক আধান -1, প্রোটনের +1, আর নিউট্রনের কত 0। আর আপেক্ষিক ভর যদি আমি চিন্তা করি, ইলেকট্রন আপেক্ষিক ভর 0, প্রোটনের 1, নিউট্রনের 1। তাহলে এই চার্টটা তোমাকে মাথায় রাখতে হবে পরবর্তী প্রসেসের জন্য। আচ্ছা, যাই এখন পরবর্তী স্লাইডে আমরা দেখি, সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা আমার কি বোঝায়, যে ধরো আমার
এখানে লেখা আছে হচ্ছে 2713 সোডিয়াম। তাহলে সোডিয়ামের যে আমার এইখানে এই যে 13 যে জিনিসটা যেটা দিয়ে আর কি সরি সোডিয়ামের হচ্ছে আমার 11 আর এখানে হচ্ছে 23। এই 11 যেটা এটাকে আমরা বলি হচ্ছে পারমাণবিক সংখ্যা। মানে পর্যায় সারণীতে যেই সংখ্যা দিয়ে সোডিয়ামকে রিপ্রেজেন্ট করা হয়, সোডিয়ামের ক্রমিক নাম্বার 11। তো এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। তারপরে তোমার যেটা হইতেছে বা হচ্ছে কোনো একটা পদার্থে বা কোনো একটা মৌলের উপস্থিত যে প্রোটন সংখ্যা, ওইটাই তার হচ্ছে পারমাণবিক সংখ্যা। প্রোটন সংখ্যাকে আমরা বলি তার পারমাণবিক সংখ্যা। আরেকটা যে মজার জিনিস সেটা হইতেছে যতগুলা প্রোটন সংখ্যা থাকে কোনো একটা পরমাণুর মধ্যে, আবার ঠিক ততগুলোই তোমার থাকে হচ্ছে ইলেকট্রন সংখ্যা। যতগুলা প্রোটন থাকে ঠিক ততগুলাই ইলেকট্রন সংখ্যা থাকে। তাহলে তোমার যেটা হবে যে একটা কোয়েশ্চেন তোমার অলওয়েজ আসে, সেটা তুমি মনে রাখবে, সেটা হচ্ছে পরমাণু চার্জ নিরপেক্ষ কেন? পরমাণু যেটা এটা হচ্ছে চার্জ নিরপেক্ষ কেন, এই জিনিসটা বুঝাইতেছে। তো পরমাণু চার্জ নিরপেক্ষ এর পিছনে কারণ একটাই যে যতগুলো আমার প্রোটন ঠিক ততগুলোই হচ্ছে আবার ইলেকট্রন। যতগুলো প্রোটন ঠিক ততগুলোই হচ্ছে আবার ইলেকট্রন। তো যেহেতু যতগুলো প্রোটন ততগুলাই আবার ইলেকট্রন হইতেছে, তো প্রোটনের চার্জ হচ্ছে সব প্লাস, ইলেকট্রন চার্জ সব কি মাইনাস। তো কম্বাইনলি যদি আমি মিক্স করি তাহলে চার্জ কি নিরপেক্ষ, মানে হচ্ছে কোনো চার্জ থাকে না, এটা হচ্ছে টোটালি নিউট্রাল। এটা হচ্ছে তারপরে হচ্ছে ভর সংখ্যা। ভর সংখ্যার সাথে আমরা রিপ্রেজেন্ট করি যেভাবে, সেটা হচ্ছে যে ভর সংখ্যা তোমার কোনো একটা মৌলের উপস্থিত প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, এই দুইটার সংখ্যার যে সমষ্টি। প্রোটন সংখ্যা আর হচ্ছে নিউট্রন সংখ্যা, এই দুইটা সংখ্যা সমষ্টি হচ্ছে তোমার ভর সংখ্যা। তো যতগুলো প্রোটন আর নিউট্রন দুইটা কম্বাইন করে আমি কি পাবো? ভর সংখ্যা মনে রাখতে হবে। তারপর হচ্ছে আইসোটপ। এই পার্টগুলো খুবই গুরুত্বপূর্ণ। আইসোটপ একটু মনে রাখার যে ব্যাপারটা, লাস্টে তুমি এইভাবে মনে রাখবা, লাস্টে আছে কি প। তো এটা দিয়ে আমি এইভাবে বলি আর কি, যে প যেহেতু আছে, আইসোটপের লাস্টে প আছে, তো কোন পদার্থের মানে ধরো কয়েকটা মৌল তুমি দিলা, তো এদের প্রত্যেকের যদি কি থাকে প্রোটন সংখ্যা সেম থাকে, প্রত্যেকের কি সেম থাকবে? প্রোটন সংখ্যা যদি সেম থাকে তাহলে একজন আরেকজনের আমরা কি বলবো? আইসোটপ বলবো। যেমন হচ্ছে তোমার অক্সিজেন, এখানে হচ্ছে কত 8, হ্যাঁ 16। আবার ধরো অক্সিজেনের এখানে নিলাম হচ্ছে তোমার 8, 17 সাপোজ। তো এখন এই যে অক্সিজেনের আট যেটা, এটা হচ্ছে কি তার প্রোটন সংখ্যা। এই অক্সিজেনের এই যে আট যেটা, এটা হচ্ছে কি প্রোটন সংখ্যা। তাহলে দুই ক্ষেত্রে আবার কি প্রোটন সংখ্যা সেম, বাট এখানে দেখবা হচ্ছে তাদের প্রত্যেকেরই ভর সংখ্যা যেটা, এটা হচ্ছে কি ভিন্ন। তাহলে প্রোটন সংখ্যা সেম কিন্তু ভর সংখ্যা ভিন্ন, এইরকম একটা মৌলকে আরেকটা মৌলের একে অপরের কি বলা হয়? আইসোটোপ বলা হয়। তাহলে হচ্ছে এরা একজন আরেকজনের আইসোটোপ। পরবর্তী স্লাইড যেটা দেওয়া আছে আইসোটোপ। তো আইসোটোপের এখানে মাথায় একটা বিষয় আছে, শেষে তুমি এইভাবে মনে রাখতে পারো, শেষে আছে হচ্ছে একটা নব। তো এই ক্ষেত্রে যেটা হয় তোমার নিউট্রন সংখ্যা সমান, মানে এই ক্ষেত্রে যেটা হবে, আমি যদি দুইটা মৌল নেই, দুইটা মৌলের নিউট্রন সংখ্যা সমান থাকবে, নিউট্রন সংখ্যা সমান থাকবে, বাকি জিনিসগুলো থাকবে হচ্ছে ভিন্ন। যেমন তুমি ধরো চিন্তা করো, আমি সাপোজ অন্যভাবে নিলাম, ধরো এক্স একটা মৌল নিলাম, ওয়াই একটা মৌল নিলাম, কাল্পনিক ভাবে তোমাকে বুঝাচ্ছি। ধরো এখানে একটা সংখ্যা দিলাম হচ্ছে
11, এখানে দিলাম হচ্ছে 23, এখানে একটা সংখ্যা দিলাম 12, এখানে দিলাম হচ্ছে 24। তো এখন তুমি জানো যেটা উপরে যেটা থাকে এটাকে আমরা বলি হচ্ছে ভর সংখ্যা, মানে কোনো একটা মৌলের প্রকাশের নিয়ম হচ্ছে এখানে থাকে হচ্ছে মৌল, উপরের এইখানে থাকে হচ্ছে তার ভর সংখ্যা। কিভাবে রিপ্রেজেন্ট করি, এই মৌলের ঠিক নিচে যেটা থাকে এখানে থাকে হচ্ছে আমার পারমাণবিক সংখ্যা, তাই তো? এটা হচ্ছে মৌল, উপরে ভর সংখ্যা, নিচে হচ্ছে পারমাণবিক সংখ্যা। এখন আমরা জানি নিউট্রন সংখ্যা যে জিনিসটা আমি এখানে এন দিয়ে লিখতেছি, নিউট্রন সংখ্যা হচ্ছে ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বাদ, তাহলে 23 মাইনাস 11 আমি যদি করি তাহলে এখানে পাবো হচ্ছে আমার নিউট্রন সংখ্যা, এটা কত? এটা হচ্ছে তোমার 12। আবার এখানে এটা যেটা হচ্ছে 24 12, এটা এখানে হচ্ছে ভর সংখ্যা থেকে আমি যদি নিউট্রন সংখ্যা বাদ দিই, সরি ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে কি পাবো? নিউট্রন সংখ্যা। তাহলে এইখানেও নিউট্রন সংখ্যা 12, এখানেও তোমার নিউট্রন সংখ্যা যেটা আসতেছে সেটা হচ্ছে 12। তাহলে দুই ক্ষেত্রে আবার বাকিগুলা সমান না, নিউট্রন সংখ্যা সমান। তো এইরকম মৌল যদি থাকে এদের একটা আরেকটাকে আমরা বলি হচ্ছে আইসোটোপ। যেমন তুমি 11 23 সোডিয়াম, 12 24 12 ম্যাগনেসিয়াম, এই দুটাকে একটা আরেকটা তুমি বলতে পারবা তোমার হচ্ছে আইসোটোপ। আচ্ছা, এখন হচ্ছে আইসোবার। আইসোবার যেটা, আইসোবারের মাথায় একটা যেটা যে লাস্টে আছে হচ্ছে র, বার, মানে সোজা কথা বার, এটার সাথে কানেক্টেড ওয়ান কিন্তু ভর সংখ্যা। বই আমার আইসোটোপ আছে, বাট অনেক সময় আইসোটোপ আইসোবার এই জিনিসগুলো তোমাকে বলা হয় আর কি। তো ভর সংখ্যা সমান থাকবে, বাকি দুইটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। তো সাপোজ এরকম একটা যোগ হয়েছে x আর হচ্ছে y, তো এখানে ধরো এটা হচ্ছে 10, এটা হচ্ছে ধরো 20, এখানে এরকম কিছু একটা 11, এখানে ধরো 20। তো এই টাইপের যদি থাকে একটা আরেকটাকে আমরা কি বলবো? আমরা বলবো হচ্ছে আইসোবার, মানে যাদের ভর সংখ্যা যে টার্মটা, এই টার্মগুলো হচ্ছে সমান। আমি হচ্ছে পি কিউ দিয়ে রিপ্রেজেন্ট করি, এগুলো আসলে এমসিকিউ তে দেয়, এগুলো বড় ক্লাসের টপিক, তো তো এগুলো তোমাদের এখানে এমসিকিউ তে দিবে। ধরো এখানে হচ্ছে পি, এখানে কিউ, এখানে এন, এখানে কিউ, এই হচ্ছে দুইটা যৌগ, কিন্তু দুই যৌগে যে জিনিসটা আমরা সেম পাইতেছি সেটা হইতেছে যে তোমার এই ভর সংখ্যা, এখানেও কি ভর সংখ্যা দুইটা কি সমান। নিচে যেটা আছে যে পি আর এটা কত এম, এগুলা কিন্তু ভিন্ন, কিন্তু ভর সংখ্যা হচ্ছে কি সমান। তাহলে এটাকে আমরা বলি আইসোবার। এখন হচ্ছে আইসো ইলেকট্রনিক, এটা মানে হচ্ছে সমান সংখ্যক ইলেকট্রন। আইসো এই কথা মানে হচ্ছে সমান, আইসো ইলেকট্রন মানে সমান সংখ্যক ইলেকট্রন। যেমন ধরো তুমি নিলা হচ্ছে সাপোজ আমি বললাম হচ্ছে Na+, এটার ইলেকট্রন সংখ্যা কত? এমনিতে সোডিয়াম 11টা, একটা প্লাস মানে একটা ইলেকট্রন আমি ছেড়ে দিচ্ছি, তাহলে সোডিয়াম ইলেকট্রন সংখ্যা হচ্ছে কত? 10। আবার তুমি এখন চিন্তা করো যেটা এখানে আমি নিলাম হচ্ছে নিয়ন, নিয়ন ইলেকট্রন সংখ্যা কত? 10। তাহলে এই যে Na+ আর নিয়ন, এদের দুইজনের ইলেকট্রন সংখ্যা কিন্তু কি সমান। তাহলে এরা একটা আরেকটা হচ্ছে আমার আইসো ইলেকট্রনিক, একটা আরেকটা হচ্ছে আইসো ইলেকট্রনিক বা সমান সংখ্যক ইলেকট্রন। সেইটা আমরা এটাই বুঝি। তারপরে যেটা সেটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল পরীক্ষা, খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই টপিক থেকে আমার পরীক্ষায় রেগুলার কোয়েশ্চেন থাকেই। আলফা দ্বারা বিচ্ছুরণ নামে একটা পরীক্ষা আছে, যে পরীক্ষাটা আমাদের ইন্টারমিডিয়েটের বইয়ে দেওয়া আছে। এখানে আমি হালকা একটু আলোচনা করি যে উনি একটা ধাতব তোমার হচ্ছে একটা পর্দার মতো নিচ্ছে আর কি। তো এখান থেকে তোমার একটা আলফা কণা বিচ্ছুরণ করতে একটা বুলেট গান দিয়ে, তো করলে যেটা হয়তো দেখা গেছে যে ম্যাক্সিমাম কণাগুলাই পর্দা ভেদ করে চলে যাইত। তো যেগুলো ম্যাক্সিমাম যেহেতু চলে যাইতো, তখন আমরা এখান থেকে একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল পরমাণুর ম্যাক্সিমাম অংশ কি ফাঁকা, এই কারণে এই যে আলফা কণা এগুলাকে বিচ্ছুরণ করতে পারতেছে। মাঝখানে দেখা গেছে কিছু হচ্ছে তোমার একেবারে একটা মানে অলমোস্ট একটা বা দুইটা এরকম, যেটা দেখা গেছে একেবারে ডিরেক্ট দিয়ে টোটালি ইন্টার্ন করছে। তো আলফা কণা যেটা, আলফা কণাকে আমরা রিপ্রেজেন্ট করি 4 হিলিয়াম নিউক্লিয়াস কণা, এটা হচ্ছে দ্বি ধনাত্মক চার্জ। তো এটা তো ধনাত্মক চার্জ, তো ধনাত্মক চার্জ কখন গিয়ে আবার হচ্ছে একেবারে ইন্টার্ন করে, যখন এখানে একটা কি হবে, একটা
একটা ধনাত্মক চার্জ হবে, ধনাত্মক ধনাত্মক এক কারেন্টে লিঙ্ক করতেছে, বিকর্ষণ করতেছে, বিকর্ষণ করে কি উল্টো দিকে কি করা, মুভ করা। সো এটা হচ্ছে তোমার। এখন ওই জায়গা থেকে দ্বিতীয় এই যে ইনসিডেন্ট, এখান থেকে সে সিদ্ধান্ত নিল যে হ্যাঁ পরমাণুর কোথাও মাঝখানে কিছু একটা আছে ধনাত্মক টাইপের, যেটার কারণে আলফা কণা কি করছে, টোটালি কি ব্যাক করছে। সো ওই মাঝখানে যে প্লাস, যেটা এটাকে আমরা বলি হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট, এটার কারণে এটা ব্যাক করছে। তো এইভাবে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা করা হয়েছে আর কি। সো এটা আমাদের সিলেবাসে নাইও। আমাদের মেইন যেটা এই রাদারফোর্ডের যে স্বীকার্য, এগুলা গুরুত্বপূর্ণ, এগুলো আসে আর কি। ওইটা ওই কয়েকটা পয়েন্ট তুমি একটু হালকা ক্লিক হবে আর কি। যে এখানে দেখা আসছে যে পরমাণুর একটা কেন্দ্র আছে, এই কেন্দ্রের নাম হচ্ছে নিউক্লিয়াস। মানে স্বীকার্য বলতে কি, মানে টোটালি আমি আফটার কমপ্লিটিং মাই এক্সপেরিমেন্ট আমি যে আউটকামটা পাইছি এগুলো দিয়ে আর কি যা এখানে দেওয়া আছে। তো পরমাণুর একটা কেন্দ্র আছে, এই কেন্দ্রের নাম হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভেতরে তোমার হচ্ছে প্রোটন, নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন অবস্থান করে। এই নিউক্লিয়াস যেটা, এর ভিতরে কি থাকে, প্রোটন আর নিউট্রন থাকে, বাইরে থাকে হচ্ছে চারদিকে ইলেকট্রন ঘুরতে থাকে। যেহেতু আপেক্ষিকভাবে ইলেকট্রনের ভর শূন্য ধরা হয়, কাজে নিউক্লিয়াসের ভিতরে অবস্থিত প্রোটন ও নিউট্রনের ভরই পরমাণুর ভর হিসেবে কনসিডার করা হয়। না, আপেক্ষিকভাবে ইলেকট্রনের যে ভর, ইলেকট্রনের ভরটা অনেক কম, 9.1 × 10⁻²8 গ্রাম। আর আমি যদি এটাকে কেজিতে শিফট করি, 9.11 × 10⁻31 কেজি, 31 কেজি। সো এই ক্ষেত্রে তোমার -31 অনেক কম। তাহলে কিভাবে ভর শূন্য দ্বারা হয় বিধায় আমরা যেটা বলি যে নিউক্লিয়াসের ভিতরে প্রোটন আর নিউট্রনের ভরই অলমোস্ট পরমাণুর ভর, এগুলো হচ্ছে তার স্বীকার্য। দুই নম্বর যে পয়েন্টটা, যে নিউক্লিয়াসের অত্যন্ত ক্ষুদ্র, নিউক্লিয়াসের পরমাণুর ভিতরে বেশিরভাগ জায়গায় কি ফাঁকা। ওই যে তোমার আলফা কণা বিচ্ছুরণের ম্যাক্সিমাম, যে তোমার আলফা কণাগুলো এগুলো হচ্ছে পর্দা ভেদ করে গেছে, এখান থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পরমাণুর ভিতরে বেশিরভাগ জায়গায় এখন ফাঁকা। এখন তিন যেটা এখানে বলতেছে যে সৌরজগতের সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে যেমন গ্রহগুলো ঘুরে, ঠিক তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো চারদিকে ঘুরে। যেমন সৌরজগৎ যেটা সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে গ্রহগুলো চারদিকে যেমন ঘুরতে থাকে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো কি ঘুরতেছে। তো কোনো পরমাণু নিউক্লিয়াসে যে কয়টা প্রোটন থাকে, নিউক্লিয়াসের বাইরে সেই কয়টা ইলেকট্রন থাকে। সোজা কথা, যে নিউক্লিয়াসে যে কয়টা প্রোটন থাকে, বাইরে ঠিক সেই কয়টা ইলেকট্রন থাকে। যেহেতু প্রোটন আর ইলেকট্রনের চার্জ একে অপরের সমান, বিপরীত চিহ্নে, তাই পরমাণু সামগ্রিক চার্জ শূন্য। পরমাণু হচ্ছে আমার কি চার্জ নিরপেক্ষ। এই যে পয়েন্টটা, এইটা পরীক্ষায় আসে নম্বর কোশ্চেনে রেগুলার, যে হচ্ছে পরমাণু চার্জ নিরপেক্ষ কেন। সো এটা মাথায় রাখতে হবে, এই কোশ্চেনটা আসে। নাম্বার 4 যেটা, যে ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রন এক ধরনের আকর্ষণ বল অনুভব করবে। এই আকর্ষণ বল কেন্দ্রমুখী, এবং এই কেন্দ্রমুখী বলের কারণে পৃথিবী যেমন সূর্যের চারদিকে ঘুরে, ইলেকট্রন সেরকম নিউক্লিয়াসের চারদিকে ঘুরে। আর সোজা কথা হচ্ছে, আবার একটা পরমাণুর স্ট্রাকচার আমরা যদি দেখি, মাঝখানে থাকে হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট নিউক্লিয়াস, চারদিকে এরকম কক্ষপথ, কক্ষপথে থাকে হচ্ছে কি ইলেকট্রন। ইলেকট্রন হচ্ছে কি নেগেটিভ চার্জ। এই নেগেটিভ চার্জ কি করে, ধনাত্মক চার্জের প্রতি কি আকর্ষণ থাকে। তো ঋণাত্মক চার্জবাহী যে ইলেকট্রন এক ধরনের আকর্ষণ বল অনুভব করে। এই আকর্ষণ বলটা কেন্দ্রমুখী বলের মতো। দেখো, আমরা যদি পৃথিবীর কথা চিন্তা করি, ধরো পৃথিবী আছে, পৃথিবী চারদিকে এইরকম ঘুরতেছে। তো এখন যেটা হইতেছে যে এইটা এই চিত্র দেখি তো তুমি কনসিডার করতে পারো, মাঝখানে এটা কি কেন্দ্র, ইলেকট্রনগুলো আকর্ষণ করতেছে কই, অলমোস্ট কেন্দ্রের দিকে। তো এই যে কেন্দ্রের দিকে যে আকর্ষণ, এটাকে আমরা বলি হচ্ছে কি কেন্দ্রমুখী বল, কেন্দ্রের দিকের আকর্ষণ বল। তো এই আকর্ষণ বল কেন্দ্রমুখী, কেন্দ্রের দিকে। তো এই কেন্দ্রমুখী বলের কারণে পৃথিবী যেমন সূর্যের চারদিকে ঘুরে, ইলেকট্রন সেই রকম নিউক্লিয়াসের চারদিকে ঘুরে। এই কেন্দ্রমুখী বলের কারণে পৃথিবী আসলে হচ্ছে মাঝখানে সূর্য থেকে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতে থাকে, ইলেকট্রন এরকম নিউক্লিয়াসের চারদিকে ঘুরে, এরকমটা সে আসলে বলছে। পরে এগুলো লিমিটেশন আসবে আর কি, আমরা এই স্বীকার্যগুলো আগে বলতেছি। এখন যেটা হয়েছে, এটা তো তার হচ্ছে স্বীকার্য সমূহ। তো রাদারফোর্ডের পরমাণু মডেল যখন ব্যাখ্যা করতে বলে, তখন তোমাকে এই স্বীকার্যগুলো লিখতে হবে। হ্যাঁ, রাদারফোর্ড
পরমাণু মডেল নিয়ে আলোচনা করে একটা বড় ধরনের ডিসকাশন করে ফাইনালি এই আউটকামটা সে হচ্ছে দিছে। এটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেলের ফাইনাল আউটকাম। এখন উনি যে দিছে, দিলেই তো হবে না, এখানে আবার সীমাবদ্ধতা বা লিমিটেশন, যে জিনিসটা লিমিটেশন আছে কি কি লিমিটেশন যেটা আছে সেটা হইতেছে দেখেন নাম্বার 1 এই সীমাবদ্ধতা চায় যে এই মডেল ইলেকট্রনের আকার ও আকৃতি সম্বন্ধে কোনো ধারণা দিতে পারে না। এই যে মডেল যেটা, এটা হচ্ছে ইলেকট্রনের আকার বা আকৃতি সম্বন্ধে কোনো ধারণা দিতে পারে না। নাম্বার 2 সৌরজগতে সূর্য, হ্যাঁ এটা ইলেকট্রনের আকার আকৃতি সম্বন্ধে ধারণা দেয় না, জাস্ট বলছে কি ইলেকট্রনগুলো কি নিউক্লিয়াসের চারদিকে ঘুরতে থাকে। সৌরজগতে সূর্য ও গ্রহগুলোর স্বাভাবিকভাবে কোনো আধান বা চার্জ নেই, কিন্তু ইলেকট্রন ও নিউক্লিয়াসের আধান বা চার্জ আছে। কাজে চার্জহীন সূর্য এবং গ্রহগুলোর, এটা চার্জহীন সূর্য এবং গ্রহগুলোর সাথে চার্জযুক্ত নিউক্লিয়াস এবং ইলেকট্রনের তুলনা করা হয়েছে। কাজেই এই যে চার্জহীন বস্তুর সাথে চার্জযুক্ত বস্তুর তুলনা, এই জিনিসটা কি সঠিক না। মানে সৌরজগৎ যেটা, এটা তো হচ্ছে আমার আধান নিরপেক্ষ, বাট হচ্ছে আমার ইলেকট্রন প্রোটন নিউট্রন এগুলো তো হচ্ছে আধানের সাথে কানেক্টেড। তো আমি তো সৌরজগতের সাথে এগুলার কি কম্পারিজন করে তুলনাটা দিচ্ছি, তো এই জিনিসটা আমার হচ্ছে কি তুলনা তো সঠিক হয় না, এটা তার আরেকটা কি লিমিটেশন। নাম্বার 3 যেটা যে একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো মানে হচ্ছে যেখানে একের অধিক থাকবে, ধরো 5 6 7 8 আরো বেশি 10 12 14টা, ওই পরমাণুতে ইলেকট্রনগুলা কিভাবে নিউক্লিয়াসের চারদিকে পরিভ্রমণ করছে তার কোনো ধারণা এই মডেলের মধ্যে কি হয় না, দেওয়া হয়। আচ্ছা, তার কোন রকম ধারণা এই মডেল আমরা দিই। ওকে, নাম্বার 4 যেটা যে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে, ম্যাক্সওয়েল যে তত্ত্বটা বলতেছে কিংবা অনেক সময় কোশ্চেনে ম্যাক্সওয়েলের তত্ত্বটা আসে, ক নম্বরের কোশ্চেন অথবা খতেও আসে। ম্যাক্সওয়েলের তত্ত্বটা কি? ইলেকট্রনের এই যে ঘূর্ণিপথের সম্পর্কে। ইলেকট্রন যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণনের সময় ক্রমাগত শক্তি হারাতে থাকে, মানে সোজা কথা ইলেকট্রন যখন নিউক্লিয়াসের চারদিকে ঘুরতেই থাকে তখন হচ্ছে সে ক্রমাগত শক্তি কি হারাইতেই থাকে, এনার্জি লস করতেই থাকে। ফলে ইলেকট্রনের যে ঘূর্ণন পথ এটা ছোট হইতে থাকে এবং একটা সময় সেটা হচ্ছে নিউক্লিয়াসের উপরে পতিত হয়ে যায়। মানে হচ্ছে যখন ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারদিকে এরকম ঘুরতেই থাকে তখন এ হচ্ছে শক্তি কি রিলিজ করতে থাকে, শক্তি কি লস হইতে থাকে, মানে একটা সময় দেখা গেছে সে হচ্ছে এই নিউক্লিয়াসের উপর কি পতিত হয়। অর্থাৎ পরমাণুর যে অস্তিত্ব বিলুপ্ত হবে বা পরমাণু কি হবে না, স্থায়ী হবে না, কিন্তু প্রকৃতিতে আসলে সেটা ঘটে না। অর্থাৎ ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে রাদারফোর্ডের যে পরমাণু মডেল, এই জিনিসটা আসলে সঠিক না। ম্যাক্সওয়েল যেই তত্ত্বটা দিচ্ছে, এই তত্ত্বটাই যে ম্যাক্সওয়েল যে জিনিসটা বলতেছে আর কি, যে এরকম ঘুরতে থাকলে মানে একটা সময় পরমাণু অস্তিত্ব কি হয়েছে, বিলুপ্ত হয়ে যাবে, পরমাণু স্থায়ী হবে না, কিন্তু প্রকৃতিতে আসলে তো এই জিনিসটা ঘটে না। সুতরাং যেটা যে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে রাদারফোর্ডের যে পরমাণু মডেল যেটা, এটা আসলে কি সঠিক না। রাদারফোর্ড ঠিকভাবে এই ব্যাপারগুলো কি এক্সপ্লেন দিতে পারে নাই। তারপরে যেটা যে আবার সবচেয়ে মোটামুটি গুরুত্বপূর্ণ যে বোর পরমাণু মডেল। তো বোর পরমাণু মডেল যেটা, এইটা হচ্ছে রাদারফোর্ডের একটা আপগ্রেড ভার্সন। মানে সোজা কথা হচ্ছে রাদারফোর্ড তো একেবারে ফার্স্টে দিছে, তো উনি এই মডেলটা দেওয়ার পরে উনার এই মডেলটাকে কেন্দ্র করে পরবর্তীতে বিভিন্ন বিজ্ঞানী যেমন নিলস বোর এটাকে আরেকটু আপগ্রেড করছে, উনি এটার মধ্যে মডিফিকেশন নিয়ে আসছে, যেটা আমাদের কেমিস্ট্রিতে একটা আমল চেঞ্জ আসছে, মানে নিয়ে আসছে আর কি। তা এখন দেখো এইটার যে স্বীকার্য সমূহ যেটা, নাম্বার 1 পরমাণুতে যে সকল ইলেকট্রন থাকে সেগুলা হচ্ছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছামতো যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না, এটা তার কথা। শুধু নির্দিষ্ট ব্যাসার্ধের কতগুলা অনুমোদিত কক্ষপথে ঘুরে, আচ্ছা আমি চাইলে এরকম যে কোনো ভাবে এরকম কি ঘুরতে পারবো না, আমাকে নির্দিষ্ট ব্যাসার্ধের কতগুলা অনুমোদিত কক্ষপথ যেগুলো হচ্ছে আমার অনুমোদিত ওই কক্ষপথে সেটি ঘুরবে। এই নির্দিষ্ট ব্যাসার্ধের অনুমোদিত এই নির্দিষ্ট ব্যাসার্ধের অনুমোদিত বৃত্তাকার কক্ষগুলোকে আমরা বলি হচ্ছে অনুমোদিত কক্ষপথ বা হচ্ছে প্রধান শক্তি স্তর, বা যেটাকে আমরা বলি শেল বা অরবিট বা হচ্ছে কি স্থির কক্ষপথ। এটা হচ্ছে নাম্বার 1 তার স্বীকার্য। নাম্বার 2 যেটা সে বলতেছে এরকম
যে পরমাণুতে যে সকল ইলেকট্রন থাকে সেগুলো নিউক্লিয়াস থেকে করে ইচ্ছা মতো, হ্যাঁ এই পয়েন্টটা তো এখানে বলা হয়েছে। স্থির কক্ষপথে ঘোরার সময় ইলেকট্রনগুলা কোনরূপ শক্তি শোষণ বা বিকিরণ করে না। যখন তারা স্থির কক্ষপথে ঘুরতে থাকে তখন তারা এই যে কক্ষপথে যখন ইলেকট্রনগুলো ঘুরতে থাকে তখন তারা কোনরূপ শক্তি শোষণও করে না, কোনরূপ শক্তি কি বিকিরণও করে না। এই স্থির কক্ষপথকে আমরা হচ্ছে এন দিয়ে প্রকাশ করি। এন এর ভ্যালু হচ্ছে 1 2 3 4 এভাবে হয়। অন্যভাবে বলা যায় যে এই পয়েন্টগুলো তো মাথায় রাখতে হবে উদ্দীপকের জন্য। এন যেটা n ইকুয়াল 1 হলে মানে n এর মান বা কক্ষপথ সংখ্যা 1, এটা হচ্ছে কি বোঝায় কে, n ইকুয়াল টু 2 এটা হচ্ছে m, n ইকুয়াল টু 3 m, আর n ইকুয়াল টু 4 পেলে এটা হচ্ছে তোমার m, তাহলে k l m n। এটা হচ্ছে তোমার স্থির কক্ষপথ। n এই যে কক্ষপথ সংখ্যার উপরে আমরা হচ্ছে শক্তি স্তরে এইভাবে লিখে থাকি k l m n। তারপর বোর মডেলের শিক্ষার্থী 2 নম্বর যেটা, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা দিয়ে আবার হচ্ছে ম্যাথ আসে, পরীক্ষাতে ম্যাথ আসে, আমরা এদিকে ম্যাথও দেখব। দেখো যে বোর মডেল অনুসারে কোন শক্তি স্তরে ইলেকট্রনের যে কৌণিক ভরবেগ, যেটা কৌণিক ভরবেগ mvr, এইটা কৌণিক ভরবেগ, এমনিতে ভরবেগ হচ্ছে mv, বড় ক্লাসরুমে তুমি দেখবা ওই ভরবেগের সাথে যেই কক্ষপথে সে ঘুরে সেই কক্ষপথের ব্যাসার্ধ আমি যদি গুণ করি mvr, এটাকে বলা হচ্ছে কৌণিক ভরবেগ। এটা মান কার সমান, nh/2 পাই, জিনিসটা এখানে লেখা আছে, মানে h/2 পাই এর সমানুপাতিক। তো সামনে একটা n দিয়ে দিছি, n দিয়ে বোঝা হচ্ছে যত নাম্বার কক্ষপথে ঘুরবে, 2 নম্বর কক্ষপথে ঘুরলে n এর মান 2, 3 নম্বর ঘুরলে n এর মান কত 3, এরকম হবে এটা। সো এইখানে কোনটা কি রিপ্রেজেন্ট করতেছে, এখানে তোমার m যেটা, এটা তোমার মুখস্থ, এটা হচ্ছে যেহেতু ইলেকট্রন ঘুরতেছে তো এটা হচ্ছে ইলেকট্রনের ভর, এইটা বোঝা হচ্ছে ইলেকট্রনের ভর। b যেটা, সেটা হচ্ছে তোমার ইলেকট্রন এর গতিবেগ, ইলেকট্রনটা যে এই কক্ষপথে ঘুরতেছে কি বেগে ঘুরতেছে সেই বেগটা ইলেকট্রনের গতিবেগ। তারপর তোমার r যেটা, সেটা হচ্ছে ইলেকট্রন আর যেটা, সেটা হচ্ছে আমার যেই কক্ষপথে ঘুরতেছে, তো 2 নম্বর কক্ষপথে ঘুরতেছে, তাহলে নিউক্লিয়াস থেকে ওই 2 নম্বর কক্ষপথের দূরত্ব কত, বা হচ্ছে ওই পথের ব্যাসার্ধ কত, ওই কক্ষপথের ব্যাসার্ধ কত, mvr। h যে টার্মটা, সেটা একটু নতুন টার্ম, সেটা সামনে আমরা আরেকটু দেখব আর কি, এটা সেটা হচ্ছে আমার প্ল্যাঙ্কের ধ্রুবক। h যেটা, এটা দিয়ে বোঝা যাচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক। সো এটার ভ্যালু যেটা, সেটা হচ্ছে তোমার 6.626, তোমাদের বইয়ে এরকম লেখা আছে 6.626 মিলি ইনটু 10^34 জুল সেকেন্ড। এই মানটা তোমার মনে রাখতে হবে, অনেক সময় এমসিকিউ তো দিয়ে দেয় 6.626 ইনটু 10^34 জুল সেকেন্ড, এটা পাইতে পাই। সো এর কোনটা কি এটা মনে রাখতে হবে। m যেটা ইলেকট্রনের ভর, এটা মুখস্থ রাখতে হবে 9.11 ইনটু 10^31 কেজি। এখন আমি ম্যাথ না করে আমি একটু বলি এখানে কোশ্চেনটা কিভাবে দেওয়া থাকে। ধরো তোমার বললো তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ, কোশ্চেন এরকম বলবো যে তৃতীয় যে কক্ষপথ, এই কক্ষপথের ব্যাসার্ধ ধরো দেওয়া আছে হচ্ছে 7 অ্যাংস্ট্রম, এরকম বলবো সাপোজ। তো অ্যাংস্ট্রম কথাটা মানে, অ্যাংস্ট্রমকে আগে তুমি মিটার নিবা, 1 অ্যাংস্ট্রম মানে তোমাকে মনে রাখতে হবে 10^10 মিটার। তাহলে তৃতীয় কক্ষপথের যে ব্যাসার্ধ r, এটা কত 7 ইনটু 10^10 মিটার, আর এটা কত 7 ইনটু 10^10 মিটার। এটা হচ্ছে তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ। এখন আমি যে কাজটা করতেছি সেটা হইতেছে যে তোমার r এর মান ধরো তোমার দেওয়া, ওই তৃতীয় কক্ষপথ ঘুরতেছে, তার মানে n এর মান কত দেওয়া 3 দেওয়া, আর তোমার গিভেন m ইলেকট্রন ঘুরতেছে, ইলেকট্রনের ভর তুমি মুখস্থ অবশ্যই কেজি এককে নিতে হবে, বি কেয়ারফুল, কেজিতে 2 পাই তো এমনিতে মুখস্থ, h যেটা, এটা হচ্ছে এই ভ্যালু এত জুল সেকেন্ড। সবগুলা দেওয়া থাকলে আমার মিসিং কি আছে b, আমি কিন্তু মিসিং এখান থেকে কি বের করতে পারবো, v বের করতে পারবো। সো b যেটা, এটা হচ্ছে আমার কি বোঝায়, এটা বোঝায় ইলেকট্রনের গতিবেগ, ইলেকট্রনটা কত বেগে চারদিকে কি ঘুরতেছে। ওকে, সো এই কোশ্চেনটা আসবে, মানে এই কোশ্চেন বলতে কি আসলে এইভাবে আর কি কোশ্চেনগুলো দিতেই পারে, গণাবার কোশ্চেন যদি দিতে সবগুলা ভ্যালু দেওয়া থাকবে, একটা মিসিং থাকবে, তো আমি ক্যালকুলেশন করে এটা বের করে নিয়ে আসবো। এটা এখন দেখো যেটা, যে বোর পরমাণু মডেলের এই যে শিকার, যে এখানে এসে এখানে লিখে দিছে আর কি পয়েন্টগুলোর নাম, যে ইলেকট্রনের ভর
আর হচ্ছে ইলেকট্রন যে কক্ষপথ বা যে শক্তি স্তরে ঘুরে তার ব্যাসার্ধ, সেটা হচ্ছে আমার আর। বি যেটা, বি হচ্ছে ইলেকট্রন যে কক্ষপথ বা শক্তি স্তরে ঘুরে সেই কক্ষপথে ইলেকট্রনের বেগ ভি। তারপরে এন যেটা, এন হচ্ছে প্রধান শক্তি স্তর বা প্রধান কোয়ান্টাম সংখ্যা, এন ইকুয়াল টু 1 2 3। আর এইচ যেটা, এটা হচ্ছে আমার প্লাঙ্কের ধ্রুবক। এটা লিখছে হচ্ছে 6.626 × 10⁻34 মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড। এই জিনিসটাকে আমরা লিখতে পারি যেটা হচ্ছে ধরো জুল ইনটু সেকেন্ড, যে মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড। এই যে এককটা যেটা আছে এটাকে লেখা যায় জুল ইনটু সেকেন্ড। কারণ জুল যে জিনিসটা আছে, জুল মানে কি কাজ, কাজ মানে হচ্ছে বল ইনটু সরণ, বল ইনটু সরণ। তো আমি একটু দেখি আর কি, যে কাজ যেটা বল ইনটু সরণ, এই এস দিয়ে কিন্তু আমরা বুঝাচ্ছি সেকেন্ড। তো বল মানে হচ্ছে তোমার বলের যে এটা হচ্ছে কি এম ইনটু এ, সরণ মানে তো এস বা মিটার। তো বল যেটা, যে ভরের একক কি কেজি, ত্বরণ যেটা, ত্বরণের একক কি এম এস ইনভার্স 2, আর সরণের একক কি তোমার হচ্ছে মিটার। তাহলে এখান থেকে আমি পাচ্ছি কেজি মিটার স্কয়ার এস ইনভার্স 2। এটা কার? জুল। মানে জুলকে আমরা বলতে পারি কেজি মিটার স্কয়ার বাই এস স্কয়ার। তার সাথে আমি যদি একটা সেকেন্ড গুণ দিই, কারণ আমার তো একক যেটা বলতেছি জুল সেকেন্ড, যেই কথা জুল মানে কোনটা, এই যতটুকু, তার সাথে সেকেন্ড কাটাকাটি করলে কি থাকে, কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। মানে এইটা যে কথা হলো জুল সেকেন্ড, জুল ইনটু সেকেন্ড, এই দুইটা সেম কথা। এটা হচ্ছে বোর মডেলের স্বীকার্য। এখন দেখো যেটা হইতেছে যে এইখানে যে শক্তি স্তরের এন এর মান কম, এন এর মান কম সেই শক্তি স্তর নিম্ন শক্তি স্তর। যে শক্তি স্তরে এন এর মান বেশি সেই শক্তি স্তর হচ্ছে তোমার উচ্চ শক্তি স্তর, বা হচ্ছে তোমার হচ্ছে হ্যাঁ এটা নরমাল কমন সেন্স। পরের খেলা দেখো নাম্বার 3 তে যেটা বলতেছে যে বোর পরমাণু মডেলের স্বীকার্য, কোন প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ঘোরার সময় ইলেকট্রনের কোন শক্তি শোষিত বা হয় না, বিকিরিত হয় না। কিন্তু পরের যে দুটো লাইন, যে ইলেকট্রন যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন শক্তি কিন্তু শোষিত হয়। এটা সোজা কমন সেন্স, যে তুমি হচ্ছে নিম্ন জায়গা থেকে উচ্চ জায়গায় যেতেছো, কিছু জিনিস তোমাকে অ্যাবজর্ব করতে হয়। নিম্ন শক্তি স্তর থেকে আবার যদি উচ্চ শক্তি স্তরে যায় তাহলে তখন শক্তি কি শোষিত হয়। আবার যদি ইলেকট্রন যেটা আছে এটা যদি উচ্চ শক্তি স্তর থেকে তোমার কি নিম্ন শক্তি স্তরে যায়, উচ্চ থেকে ওই যে নিম্নতে যায়, তখন হচ্ছে শক্তি কি বিকিরিত হয়, বিকিরিত হয়। এই দুটো পয়েন্ট তোমাকে মাথায় রাখতে হবে, এই স্বীকার্যগুলো মনে রাখতে হবে প্রত্যেকটা। এখন এই শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণটা কত, এবং এই ফর্মুলাটা দিয়েও আবার ম্যাথ পরীক্ষায় থাকে যে এই যে শোষিত বা বিকিরিত শক্তির যে অ্যামাউন্ট এটা কত। তুমি দেখো যেটা, যে এইটাকে আমরা রিপ্রেজেন্ট করি ডেলি, এখানে দেখছি ডেলি ইকুয়াল টু এইচ নিউ, এইচ ইকুয়াল টু এইচ সি বাই ল্যাম্ডা। এই যে নিউ একটা টার্ম দেওয়া এইভাবে দেখছি, এটাকে আমরা বলছি নিউ, এটা মানে বোঝা যাচ্ছে কম্পাঙ্ক, এটা বোঝা যাচ্ছে কম্পাঙ্ক। ধরো এখানে তো আলোই হচ্ছে, মানে সোজা কথা ইলেকট্রন এক জায়গা থেকে আরেক জায়গায় শিফটিং করা, মানে এইটার একটা কি আছে, এটার একটা ফ্রিকোয়েন্সি থাকে, বড় হইলে বুঝবা আর কি। তো আমরা যেটা করি যে হচ্ছে ধরো তোমার কোনো একটা ইলেকট্রন এখানে আছে হচ্ছে এই দ্বিতীয় কক্ষপথে, এটা হচ্ছে তোমার আর এইটা যেটা, এটা হচ্ছে তোমার তৃতীয় কক্ষপথ। ওকে, তো দ্বিতীয় কক্ষপথ থেকে যখন একটা ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথ থেকে, এটা হচ্ছে কি তৃতীয় কক্ষপথে ইলেকট্রন কি করতেছে, মুভ করতেছে, তখন হচ্ছে ওকে যেই জিনিসটা করতে হয় সেটা হচ্ছে শক্তি শোষণ করতে হবে, শক্তি শোষণ করতে হবে। কি পরিমাণ শক্তি শোষণ করে এই মানটা বের করতে পারি আমি হচ্ছে এই ফর্মুলা দিয়ে, এইচ নিউ বাই এইচ সি বাই ল্যাম্ডা। তো এটার জন্য আবার হচ্ছে যে জিনিসগুলো বলা থাকে আর কি, যদি তোমার এই কোশ্চেন দেওয়া থাকে এইচ এর মধ্যে তোমার মুখস্থ 6 পয়েন্ট, আবার বলতেছি 626
ইনটু 10 ইনভার্স 34 জুল ইনটু সেকেন্ড, মানে কাজ ইনটু সময় এটা। আর যদি আবার নিউ, যেটা এই নিউর মান যে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, এটা তোমার কোশ্চেনে বলা থাকবে যে এই যে এখানে লেখা আছে যে নিউ হচ্ছে শোষিত বা বিকিরিত শক্তির কম্পাঙ্ক, যে এই শক্তিটা আমি শোষণ করতেছি তার একটা কম্পাঙ্ক দেওয়া থাকে, যেটা আমরা ফিজিক্সে তরঙ্গ চ্যাপ্টারে ছিল, যেটা একক হচ্ছে হার্টজ বা ইনভার্স মানে বলে দেওয়া থাকবে যে এত থেকে এত কক্ষপথে গেছি, তো হচ্ছে আমার এতটুকু কম্পাঙ্ক আমার হচ্ছে শোষিত বা বিকিরিত হয়েছে, এটা মান দেওয়া থাকবে। তো এটা গুণ করলে আমি পাবো এনার্জি, কত এনার্জি আমি শোষণ করতেছি বা বিকিরণ করতেছি। এখন এইটাকে আমি যদি আরেকটা সূত্র দিয়ে আমি রিপ্রেজেন্ট করতে চাই, তুমি দেখো আমাদের 9 10 ফিজিক্সে তুমি দেখবা একটা ফর্মুলা আছে v = f ল্যামডা, একটা ফর্মুলা আছে বেগ = কম্পাঙ্ক ইনটু তরঙ্গ দৈর্ঘ্য। সো ওইখান থেকে দেখতে পারি f = কত v বাই ল্যামডা। তো এখন যেটা এই সূত্র দিয়ে আমরা যেটা করতে পারি e আমার সূত্র হচ্ছে h নিউ, নিউ বলতে বোঝায় কম্পাঙ্ক। এখন এখানে মূলত ফোটন নিয়ে আলোচনা করা হয়, ফোটন হচ্ছে আলোর বেগে চলে, এগুলো বড় ক্লাসের আর কি দেখা। সো জাস্ট আমরা ইকুয়েশনটা বিল্ড আপ করি, সেটা হচ্ছে h তো h এর মতোই থাকবে, আর নিউ যেটা আছে নিউ মানে কত v বাই ল্যামডা, বা v বলতে এখানে মেনলি বসাবো কি c, c হচ্ছে আমার আলোর বেগ, এগুলো হচ্ছে আমার আলোর বেগের মুভমেন্ট ফোটনের। তো এই শক্তি হিসাব যখন আমি করব e = h নিউ বা e = কত hc বাই ল্যামডা, এটা হচ্ছে আমার বিকিরিত বা শোষিত শক্তির পরিমাণ। সো আমাকে প্রত্যেকটা টার্ম বুঝতে হবে কোনটা কি। এই হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, c হচ্ছে আলোর বেগ, ল্যামডা হচ্ছে কি যেই আলো বা যেই ইলেকট্রনের আমরা হিসাব করব আর কি এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে যেতেছে, ওইটা কত তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট, মানে যে পরিমাণ শক্তি তুমি শোষিত বিকিরিত করতেছো এটা তরঙ্গ দৈর্ঘ্য কত, এটা পরীক্ষা দেওয়া থাকবে। এত ধরো 500 ন্যানোমিটার দেওয়া, তো এই ন্যানোমিটার থেকে মিটারে নিয়ে যাওয়ার হিসাব বুঝতে হবে, 5 × 10⁻⁹ এখানে কত মিটার। সো এটা হচ্ছে আমার এই শক্তির যে অ্যামাউন্ট, এইভাবে আমরা হচ্ছে বের করে নিয়ে আসবো ভোর পরমাণু ক্ষেত্রে। এখন তুমি যেটা মাথায় রাখবা যে যদি এটা বললাম তো 2 থেকে 3 এ যেতেছে শক্তি শোষণ, ক্যালকুলেশন করে যা আমাদের আসবে তবে এত শক্তি শোষণ, 3 থেকে আবার 2 আসতেছে, উচ্চ থেকে নিম্ন শক্তি স্তর আসছে, তাহলে শক্তি কি বিকিরণ, তাহলে হিসাব করে বলবো হ্যাঁ এত শক্তি তার কি হয়েছে বিকিরিত হয়েছে এটা। এখন ভোর পরমাণু মডেলের সাফল্য, তার আগে আমি একটু বলে দিই, সেটা হচ্ছে যে এতটুকু পোর্শন থেকে আবার কোশ্চেন আসে। কোশ্চেনে তোমার এরকম বলে যে দুইটা মডেল দেয়, বোর এবং হচ্ছে রাদারফোর্ড মডেল, তুমি দেখবা এটা অলওয়েজ একটা কোশ্চেন মাস্ট থাকে, দিয়ে বলা হচ্ছে বোর আর রাদারফোর্ড মডেলের মধ্যে তুমি হচ্ছে কি করো তুলনা করো, মানে এই দুইটা মডেলের কম্পারিজন করো যে হচ্ছে কোনটা বেশি গ্রহণযোগ্য। অবশ্যই বোর মডেল গ্রহণযোগ্য হবে যেহেতু এটা পরে আর কি আসছে মোটিভেশন করে, তো দুইটা স্বীকার্য দেখতে হয়, লিমিটেশন দেখতে হয়, দেখে গুছায় দেখতে হয়। তুমি একটু তোমার কাছে যে গাইড বই থাকবে ওগুলো থেকে এই উত্তরগুলো গুছায় নিতে হয়, এগুলো কোশ্চেনে আসে। এখন বোর মডেলের সাফল্য কি, যেমন রাদারফোর্ড পরমাণু মডেল অনুসারে সৌরজগতে আমরা সূর্যকে কেন্দ্র করে গ্রহ উপগ্রহগুলো যেমন হচ্ছে ঘুরতেছে, পরমাণুতে ইলেকট্রনগুলো তেমন নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি ঘুরতেছে। এখানে ইলেকট্রনের শক্তি স্তরের আকার সম্পর্কে কোনো কথা বলা হয়নি, এটা স্বাভাবিক, ইলেকট্রন শক্তি স্তরের আকার সম্পর্কে কোনো কথা বলা হয়নি, কিন্তু বোরের পারমাণবিক মডেলে কিন্তু শক্তি স্তরের আকার কি বৃত্তাকার বলা হয়েছে। রাদারফোর্ডে এই যে এরকম টাইপের থাকতো কোনো আকার বলা হতো না, কিন্তু এখানে বোরে বলা হয়েছে এগুলো টোটালি কি সার্কুলার শেপ। এটা বোর পরমাণুর সাফল্যগুলো কি, রাদারফোর্ডের পরমাণু মডেলে তোমাকে যখন দুইটা আমাদের কম্পারিজন করে তোমাকে বলতে বলা হবে যে কোন মডেলটা অধিক গ্রহণযোগ্য, এটা একটা কমন কোশ্চেন, তখন তোমাকে অবশ্যই বোর পরমাণু মডেলের যে সাফল্য যেটা এটা তো অবশ্যই বলতে হবে যে হ্যাঁ কোন কোন দিক থেকে এটা রাদারফোর্ড থেকে আমার বেশি কি উন্নত, এই জিনিসগুলো উল্লেখ করে দিতে হবে। তো রাদারফোর্ডের পরমাণু মডেলে পরমাণু শক্তি শোষণ করলে বা শক্তি কি বিকিরণ করলে পরমাণুর গঠনে কি ধরনের পরিবর্তন ঘটে সেই কথা বলা হয় নাই। শক্তি শোষণ করি বা বিকিরণ করলে কি বলা যায়, কিন্তু বোর পরমাণু মডেলে শক্তি শোষণ করলে ইলেকট্রন যেমন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তর উঠে, আবার শক্তি বিকিরণ করা মানে কি উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রন কই নিম্ন শক্তি স্তরে কি নেমে আসে। তো এটা একটা আবার সাফল্য। তারপর হচ্ছে 3 নম্বরে যেটা যে রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে কোন মৌলের পারমাণবিক মডেলই কি করা যায় না, ব্যাখ্যা করা যায় না।
কিন্তু বোরের পরমাণু মডেল অনুসারে একই ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেন এর বর্ণালী কি করা যায় ব্যাখ্যা করা যায়। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ যে তোমার রাদারফোর্ডের পরমাণু কোন মৌলের এই পারমাণবিক বর্ণালী বলতে এটা কি ধরনের রং শো করতেছে ওই জিনিসটা ব্যাখ্যা করা যায় না, কিন্তু বোরের পরমাণু মডেল অনুসারে এটা কি এক ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেনের বর্ণালী কি ব্যাখ্যা করতে পারে। সেই পয়েন্টগুলো তোমাকে মাথায় রাখতে হবে, এগুলো কি পয়েন্ট। এখন বোরের যে সীমাবদ্ধতা, এই যে নাম্বার 1 সীমাবদ্ধতা যেটা যে বোর মডেলের সাহায্যে তুমি এক ইলেকট্রন বিশিষ্ট পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় শক্তি, কিন্তু একাধিক ইলেকট্রন বিশিষ্ট পারমাণবিক বর্ণালী কি করা যায় ব্যাখ্যা করা এখানে যায় না, এটা তার একটা লিমিটেশন আর কি। তারপরে নাম্বার 2 যেটা যে বোরের পারমাণবিক মডেল অনুসারে এক স্তর থেকে ইলেকট্রন অন্য স্তরে গমন করলে পারমাণবিক বর্ণালীতে একটা মাত্র রেখা পাওয়ার কথা। মানে বোরের পারমাণবিক যে মডেল আছে সে বলতেছে যে আমি যদি এক স্তর থেকে অন্য স্তরে গমন করি তাহলে পারমাণবিক যে বর্ণালী আছে এই বর্ণালীতে একটা মাত্র রেখা পাওয়ার কথা, একটা মাত্র রেখা পাওয়ার কথা। কিন্তু শক্তিশালী আমি যন্ত্র, এটা হচ্ছে তোমার একটা নিকল প্রিজম আর কি, বিজ্ঞানের নিকল দেখছে আর কি এখানে, যে ওটা দিয়ে আমি যদি এক্সপ্লেন করি তখন দেখা যায় যে শক্তিশালী যন্ত্র দিয়ে তুমি যদি পরীক্ষা করলে দেখা যায় প্রতিটি রেখা অনেকগুলা ক্ষুদ্র ক্ষুদ্র রেখার সমষ্টি, মানে প্রত্যেকটা রেখাই অনেকগুলা ক্ষুদ্র ক্ষুদ্র রেখার সমষ্টি। প্রতিটি রেখা কেন অনেকগুলা ক্ষুদ্র ক্ষুদ্র রেখার সমষ্টি হয় বোর মতবাদ অনুসারে তার ব্যাখ্যা দেওয়া যায় না। মানে হচ্ছে কেন এগুলা এতগুলা পোর্শনে ডিভাইড হয়ে গেল যেখানে একটা পাওয়ার কথা ছিল, বোর মডেল দিয়ে এইটার ব্যাখ্যা কি ঠিকমতো দেওয়া যায় না, তো এটাও তার একটা লিমিটেশন। তারপর যেটা বোর পরমাণু মডেল অনুসারে শুধু বৃত্তাকার কক্ষপথ বিদ্যমান, কিন্তু পরে প্রমাণিত হয়েছে এরকম যে পরমাণুতে ইলেকট্রন শুধু বৃত্তাকার কক্ষপথেই নয় বরং উপবৃত্তাকার কক্ষপথেও কি ঘুরে, উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে। যেগুলো বড় এক্সপ্লেনেশন তোমরা এটা লিখতে গেলে পাবা, এসপিডিএফ এখানেও আসে কিছু, বাট এখানে আরো ভালো মতো দেওয়া আছে। আচ্ছা, এখন পরমাণু শক্তি স্তরের যে ইলেকট্রন বিন্যাস, এটা হচ্ছে যেটা করা যায় প্রতিটি প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2m²। তো n equal to 1 2 3 4, n equal to 1 2 3 4 এটা। এই সূত্র অনুসারে কে যখন আমি চিন্তা করি n equal to 1 সর্বোচ্চ ইলেকট্রন এখানে থাকতে পারে 2m², মানে 2 * 1² দুইটা। l এর জন্য আবার n মানে কত 2, তখন আবার ইলেকট্রন সংখ্যা যেটা 2 * 2² মানে কত 8টা। m শক্তি স্তর কনসিডার করলে এর ক্ষেত্রে মান কত 3, এগুলো 2n² ফলো করবে, তাহলে m শক্তি স্তরে সবচেয়ে ইলেকট্রন থাকতে পারে 2 * 3² মানে কত 18টা। এই যে হিসাব করবে n শক্তি স্তরে n কত 4, এটা সবচেয়ে ইলেকট্রন থাকতে পারে হচ্ছে 32টা ক্যালকুলেশন করে। এখন প্রতিটি শক্তি স্তর আবার উপশক্তি স্তরে বিভক্ত থাকে প্রত্যেকটা। আগে তো আমরা জাস্ট কক্ষপথ নিয়ে আলোচনা করছি এই পদার্থের গঠন, এই পার্ট থেকে আবার যে এই যে এখান থেকে খুবই খুবই গুরুত্বপূর্ণ যে প্রতিটা আবার শক্তি স্তর এইগুলো আবার সাবশেল বা আবার উপশক্তি স্তরে কি থাকে বিভক্ত থাকে। এই উপশক্তি স্তরকে আমরা তোমার প্রকাশ করে হচ্ছে এল দ্বারা প্রকাশ করা হয়, এল দিয়ে প্রকাশ করা হয়। এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত হয়, মানে সোজা কথা হচ্ছে 0 থেকে স্টার্ট হয়, n যত n থেকে 1 কম মানে n-1 পর্যন্ত হয়। এই উপশক্তি স্তরগুলোকে আমরা বলি হচ্ছে অরবিটাল, উপশক্তি স্তরগুলোকে আমরা হচ্ছে অরবিটাল বলি। প্রতিটি অরবিটালের মধ্যে ইলেকট্রন সংখ্যা আমি যদি চিন্তা করতে চাই, ইলেকট্রন সংখ্যা বের করার ফর্মুলা হচ্ছে এত 2 * 12 + 1, মানে এই যে উপশক্তি স্তর, এই উপশক্তি স্তরকে আমরা বলি হচ্ছে অরবিটাল। উপশক্তি আরেকটা, এই অরবিটালের মধ্যে ইলেকট্রন সংখ্যা কত, এটা হচ্ছে কোন ফর্মুলা মেইনটেইন করে 2 * 12 + 1। আমরা একটু এখন চার্টটা দেখি, দেখো n equal to যদি 1 হয় এটা হচ্ছে n equal to কত 0, কারণ আমরা বলতেছি n এর মান 0 থেকে n-1 পর্যন্ত। n equal to যদি 2 হয় n এর মান কত 0, 1। কিভাবে তোমার হচ্ছে 0 থেকে শুরু করে n-1, তাহলে 2 থেকে একবার দিলে কত হবে 0, 1, তাহলে n equal to 2 হলে এটা হচ্ছে কত 0, 1, তাহলে এইখানে তোমার n এর সংখ্যা কয়টা 2টা, তাহলে অরবিটাল যেটা হবে অরবিটাল হচ্ছে দুইটা, একটা হচ্ছে তোমার
2s আর একটা 2p আছে। এই 2s 2p এই জিনিসগুলো কই থেকে আসে একটু বলে দিই। SPDF এই টার্মগুলো যেগুলো SPDF এইগুলো হচ্ছে তোমার উপশক্তি স্তর বোঝায়, অরবিটাল বোঝায়। তো এখানে তুমি একটা জিনিস মনে রাখবা, যখন n এর মান 0 তখন আমরা বলি s অরবিটাল, যখন n এর মান 1 সেটাকে বলি p অরবিটাল, যখন n এর মান 2 সেটাকে বলি d অরবিটাল, যখন n এর মান 3 এটাকে বলি f অরবিটাল। তাহলে এইভাবে 0 1 2 3 SPDF কথা বুঝে গেছে। এখানে হচ্ছে আমার n = 0 1 2 3 চারটা মান আর হচ্ছে চারটা কি আমার অরবিটাল SPDF। তো এই ফর্মুলা অনুযায়ী মানে এইটা তুমি আগে লিখে নিবা আর কি, তোমার মতো করে এটা মনে রাখবা। তো এটা অনুযায়ী আমরা এখানে লিখি, যখন হচ্ছে n = কত 1 L0 এটা কত 1s, n = যখন 2 n এর মান কত, n এর মান হচ্ছে তোমার 0,1। তো n যদি 2 হয় তাহলে এই 2 যেটা এটা হচ্ছে আমরা আগে যেটা দিয়ে আমরা বুঝাচ্ছি প্রধান শক্তি স্তর। এখন 0 যদি থাকে n এর মান 0 থাকা মানে কি, এটা কি অরবিটাল s অরবিটাল। আবার n2 এখানে দিলাম, n এর মান যখন 1 এটা কি অরবিটাল p অরবিটাল। এখানে অরবিটাল দুইটা 2s 2p। n = যখন 3 হয় এখানে অরবিটাল কয়টা আসে, তিনটা। দেখো n = 3 এখানে কত 3 দেখছি, n এর মান যখন 0 এটা কি দিয়ে রিপ্লেস করব s দিয়ে। তারপর হচ্ছে তোমার এখানে যখন 1 তখন এটা কত 3p। 2 যখন হয় n2 মানে কি, এটা d অরবিটাল হবে, তাহলে এখানে কত 3d। তারপর আবার তুমি যখন n = 4 এ যাবা 0 1 2 3 তখন যেটা হবে যে 4s 4p। n যখন 2 হয় এখানে 4d আর 3 হলে এটা কত 4f। এটা 4s 4p 4d 4f। এই যে n3 হলে এটা কত f না, আর n দিয়ে এটা তো প্রধান শক্তি স্তর যেগুলো হচ্ছে সামনে থাকবে। এখন আমরা একটু এই চারটা দেখি। দেখো প্রধান শক্তি যখন n1 তখন n এর মান এটা কত 0, এই 0 থাকলে এটা কি s বলি আমরা। অরবিটালের রিপ্রেজেন্টেশনের প্রকাশ কি, n এর যে মান এটা আগে থাকে আর এই অরবিটাল এটা পরে থাকে 1s। ইলেকট্রনের সংখ্যা টোটাল কত হবে, দেখো ইলেকট্রনের সংখ্যা যেটা এর মান 0 বসাই দিলে এটা কত 0 এখানে প্লাস কি 1 থেকে 1 * 2 মানে কত 2। ইলেকট্রনের সংখ্যা কত দুইটা, তাহলে 2n স্কয়ার হচ্ছে এখানে কত দুইটা। তারপরে দেখো যখন আমরা n এর মান 2 লিখব, n এর মান 2 লেখা মানে l কত, l হচ্ছে আমাদের আমরা বলতেছি যে হচ্ছে 0 থেকে n - 1 পর্যন্ত, তাহলে l এর মান হচ্ছে 0 আর এখানে কত 1। যখন 0 হবে এখানে কত s, যখন 1 হবে এই অরবিটালের নাম কি p। তাহলে এটাকে দেখতে পাচ্ছ যদি 2 এখানে 2s এটা কত 2p। এখন 2s যেটা আছে তো এইখানে তো l এর মান 0, l এর মান 0 বসাই দিলে ইলেকট্রন সংখ্যা আসে কত 2। এখানে l এর মান কত, যখন 1 বসাই তাহলে এখানে 2 একে 2 তার সাথে 1 যোগ করলে 3 তার সাথে 2 গুণ করলে কত 6। তাহলে এখানে যখন তোমার এই n এর মান 1 এটা কত টোটাল অরবিটাল এর মোট ইলেকট্রন সংখ্যা কত আসে 6। এখন এই দ্বিতীয় কক্ষপথে টোটাল ইলেকট্রন 2 আর 6 যোগ করলে এটা কত দেয় 8। এটা আমরা 2n স্কয়ার ফর্মুলাকে মেইনটেইন করতে চাই, একটু বুঝতে হবে। যখন আবার এখানে n এর মান আসছে কত 3, তখন শক্তি স্তর অনুযায়ী এই যে উপশক্তি স্তর n এর যে মান এটা কত 0 1 2, কারণ 0 থেকে কি n - 1 পর্যন্ত। তো 0 যখন থাকে তখন n অরবিটালের মান কত s, যখন এখানে 1 থাকে তখন n অরবিটালের মান কত, এটা হচ্ছে p। এটা যখন 2 হবে এটা কত অরবিটালের মান, এটা কত d। তো এটাকে আমরা লিখতে পারি কি 3, এটা s 3p 3d। এখন s যখন l0 ইলেকট্রন সংখ্যা কত 2, l এর মান যখন হচ্ছে তোমার কত হয় 1 হয় তখন ইলেকট্রন সংখ্যা এই সূত্র অনুযায়ী কত হবে 6। l এর মান যখন 2 হবে এখানে দেখো 2 দুগুণে 4 প্লাস 1 5, 5 সাথে 2 গুণ করলে কত 10, 3টা যোগ করলে কয়টা দেয় 18টা। অনুরূপ আবার 4 এর জন্য সেম 0 1 2 3, 0 থাকে s 1 এ 2 মানে 1 থাকে p 2 তে d 3 তে কত f। তাহলে এটা কত 4s 4p 4d 4f। 4s এখানে কত 2, p তে যেহেতু l এর মান 1 এখানে ইলেকট্রন সংখ্যা কত আছে 6, এখানে কত 10, এখানে কত 14, তাহলে এই যোগ করলে আসে হচ্ছে 32। তো এইখান থেকে মেইনলি কোশ্চেন আসে যে ধরো তোমাকে দিয়ে দিল n এ তোমার হচ্ছে তুমি জানো n তো হচ্ছে শক্তি স্তর, স্মল n এটার মান কত, কক্ষপথ কয়টা 3টা k l n, সরি n তো 4টা, n এর মান কত আসে 4। এখন দিয়ে তোমাকে বলতেছে যে জিনিসটা সেইটা হইতেছে তুমি এখানে যে কাজটা করো সেটা হচ্ছে n = 4 এর জন্য টোটাল ইলেকট্রন সংখ্যা হচ্ছে কত 32, এটা তুমি বের করে দেখাও কিভাবে SPDF মানে এই যে এই চার্টের মাধ্যমে শক্তি স্তরের একটা বিন্যাসের মাধ্যমে টোটালি এখানে যে আসলে এটা যে 2n স্কয়ার ফর্মুলা মেইনটেইন করে কিভাবে করে 32টা আসলে কিভাবে ব্যাখ্যা করতে বলছে। তাহলে যে 4 লাগবে 4 মানে l এর মান মানে কয়টা বক্স করতে হবে n l, অরবিটালের নাম অরবিটালের প্রতীক মোট ইলেকট্রন সংখ্যা শক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যা।
তাহলে 4 হইলে আমার এই যে এখানে কত 0 1 2 3 এর মান কত 0 থেকে n সর্বশেষ লিখব 0 হইলে এটা s1 এ p2 তে d 3 এ কত লেখা হইছে এটা এখন যেহেতু n এর মান কত 4 তাহলে 4s 4b 4d 4 s যত কি হয় s মানে কত l0 তাহলে ইলেকট্রন সংখ্যা 2 n এর মান p তে কি 1 তখন হচ্ছে এখানে 6টা 10 14টা n এর যোগ করে প্রত্যেকটা দেখাইতে হয় সেই চারটা গুরুত্বপূর্ণ এই চার্ট কিভাবে আসছে বা কিভাবে হইছে এই জিনিসগুলো তোমাকে ঠিকমতো বুঝতে হবে আচ্ছা এখন পরবর্তীতে যাই যেটা যে ইলেকট্রন বিন্যাসের নীতি এটা সো এই নীতিটা খুবই গুরুত্বপূর্ণ এই নীতিটাকে আমরা বলি হচ্ছে আউটবাউন্ড নীতি আউটবাউন্ড নীতি আউটবাউন্ড কোনো সায়েন্টিস্টের নাম না এটা হচ্ছে তোমার বিল্ড আপ যা মানে একটা ওয়ার্ড থেকে আসছে আর কি এইটাতে বলা এরকম যে পরমাণুতে ইলেকট্রন যেটা এটা প্রথমে সর্বনিম্ন শক্তি স্তরে প্রবেশ করে ইলেকট্রন প্রথমে কই যায় সর্বনিম্ন শক্তি স্তরে প্রবেশ করে দেন সর্বনিম্ন শক্তি স্তর থেকে এটা কই যায় সর্বোচ্চ শক্তি স্তরে যায় প্রথমে এটা সর্বনিম্ন শক্তি স্তরে প্রবেশ করে পরে হচ্ছে সর্বোচ্চ শক্তি স্তরে কি যায় এখন অরবিটালের মধ্যে কোনটার শক্তি কম আর কোনটার শক্তি বেশি মানে কোন কক্ষপথে শক্তি কম বা কোন কক্ষপথে শক্তি বেশি এইটা প্রকাশ করার জন্য বা এই জিনিসটা জানার জন্য আমাকে যেই জিনিসটা একটা ফর্মুলা মেইনটেইন করতে হয় সেটা হচ্ছে যে কোনো অরবিটালে n+l এর মান আমাকে হিসাব করতে হয় সো এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ n+l এর মান যার কম সে অরবিটালের শক্তি কম এবং সে অরবিটালে ইলেকট্রন যেটা এটা হচ্ছে তোমার আগে প্রবেশ করে যে অরবিটালে n+l এর মান অনেক বেশি সেই অরবিটালের শক্তিও কি বেশি সেই অরবিটালে ইলেকট্রন যেটা এটা হচ্ছে কি করে পরে প্রবেশ করে তাহলে আমরা একটু দেখি এখান থেকে ধরো 1s যেটা এখানে তো এখানে যেটা বলতেছিলাম যে n+l এর মান যেটাতে বেশি ওই অরবিটালের হচ্ছে তোমার শক্তি যেটা সেটা হচ্ছে কি বেশি তাহলে হচ্ছে আমি যদি এখানে কম্পেয়ার করি আর কি 1s যেটা 1s এর ক্ষেত্রে তোমার n+l এর কত n+l এর কত হচ্ছে 1 0 মানে হচ্ছে 1 2s যদি কনসিডার করি 2s এর ক্ষেত্রে আবার n+l এর যে মান 2s 2 প্লাস s এর মান কত 0 তাহলে এটা কত 2 তাহলে হচ্ছে 1 থেকে 2 বড় মানে এইভাবে সিরিয়ালি যায় আবার তুমি যদি এখানে কম্পেয়ার করো 4s আর হচ্ছে কত 3 4s যদি আমি চিন্তা করি তো 4s এর ক্ষেত্রে আবার n+l এর মান আমি যদি হিসাব করি এখানে হচ্ছে এর মান হচ্ছে কত 4 আর s এর ক্ষেত্রে এর মান কত হবে 0 তো ইকুয়াল টু কত হবে 4 এটা তারপর 3d যেটা 3d 3 প্লাস d এর ক্ষেত্রে এর মান কত 2 তাহলে 3 প্লাস 2 যেটা এটা হচ্ছে কত 5 এটা সো এই যে 4s থেকে 3d যে শক্তি অরবিটালের শক্তি এটা কিন্তু বেশি তো এইরকম করে তুমি যদি প্রত্যেকটা হিসাব করো তুমি দেখবা যে এইটা থেকে এটা পাবো এটা থেকে এটা পাবো এইরকম কম্পারিটিভলি সামনে যত যাবে এগুলা কি বড় হইতে থাকে এই সিরিয়ালে এটা কি সাজানো হইছে এখন এখান থেকে জাস্ট যেই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে সেটা হইতেছে যে তোমার অরবিটালের শক্তি যেটা বেশি সেটাতে ইলেকট্রন কিন্তু পরে প্রবেশ করে যেটা শক্তি কম সেটাতে ইলেকট্রন আগে প্রবেশ করে তো এখন এখানে কথা হইতেছে তোমার যেটা সেটা হইতেছে যে একটা কোশ্চেন তুমি এখান থেকে পাও বা যেটা দেওয়া হয় তুমি অলওয়েজ দেখবা যে পটাশিয়াম যেটা এইটা সর্বশেষ যে ইলেকট্রন সেটা 3d তে প্রবেশ না করে যে ইলেকট্রন সেটা 3d তে প্রবেশ না করে 4s এ প্রবেশ করে কেন আগে এইটা তো আমি দেখতেছি যেটা যে 3d এর ক্ষেত্রে আবার n+l এর যে মান n+l এর মান আসছে n কত 3 d তে এর মান কত 2 তাহলে 3d তে n+l এর মান কত 5 তারপরে 4s যেটা আছে 4s এর ক্ষেত্রে n+l এর মান কত 4s এর মান কত 0 তাহলে এটা কত 4 তাহলে হচ্ছে 3d এর তুলনায় 4s এর তোমার হচ্ছে n+l এর মান কম তাহলে 4s এটা কি নিম্ন অরবিটাল মানে 4s এর নিম্ন অরবিটালের শক্তি কম তাহলে যেহেতু 4s এর চাইতে 3d এর মান বেশি এই কারণে ফার্স্টে যে ইলেকট্রন সেটা হচ্ছে আগে 4s এ প্রবেশ করে দেন ইলেকট্রন কোথায় যায় 3d তে প্রবেশ করে সো এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা মাথায় রাখতে হবে আচ্ছা এখন আমরা আরেকটা কোশ্চেন একটু এখানে বলি যেটা পরবর্তী স্লাইডে যাওয়ার আগে সেটা হচ্ছে এরকম কোশ্চেন আমার বলা হয় অনেক সময় যে তুমি দেখো যে 1s পসিবল 2s 2p ও পসিবল কিন্তু 2b নাই আবার 3s 3p পসিবল
বাট 3f কেন পসিবল না? সো এই কোশ্চেন যদি আমার দেয় যে 2d কেন পসিবল না, তাহলে তুমি লিখবে এইভাবে 2d যেটা 2d এর ক্ষেত্রে n এর মান কত 2, d এর ক্ষেত্রে আবার n এর মান কত 2। এখন আমরা যেটা জানি সেটা হচ্ছে n এর মান অলওয়েজ n এর চেয়ে বড়, আর n এর মান হচ্ছে 0 থেকে n - 1 পর্যন্ত। তাহলে অবশ্যই যেটা তোমাকে মাথায় রাখতে হবে, এখানে n আর s সমান হয়ে গেছে, তাহলে এইটা সম্ভব না। আবার 3f এর ক্ষেত্রে n এর মান কত 3, f এর n কত 3 সমান হয়ে গেছে। সো এই কারণে এইটা কি পসিবল না। তো এইটা হচ্ছে আবার এই যে চ্যাপ্টারে যেটা, এটা হচ্ছে আমার প্রথম পার্ট। আমি যেটা করবো আর কি, এর পরবর্তী যে ধাপটা আমি নিজেই, তোমার এই চ্যাপ্টারটা যেহেতু বড়, এটা হচ্ছে আরেকটা সেকেন্ড পোর্শন। এই ক্লাসটা আমি নিজেই হচ্ছে দ্বিতীয় পার্টে বাকি পোর্শনটা হচ্ছে কমপ্লিট করার ট্রাই করবো। সেখানে হচ্ছে বাকি যে পোর্শনগুলো আছে, ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম, তারপরে কার্বনের যে আইসোটোপের কিছু ক্যালকুলেশন, তারপরে ব্যবহার, এবং তার সাথে কিছু হচ্ছে আমার এক্সট্রা সিকিউ। সো ওই কোয়েশ্চেনগুলো এখানে হচ্ছে কভার করা হবে, করে হচ্ছে মানে এই চ্যাপ্টারটা শেষ করে দেওয়ার ট্রাই করবো। তো আজকের এই ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, আবারও দেখা হবে এই কোর্সে কোনো না কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।